আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির সাপ্তাহিক আয়োজন সপ্তাহের দেশে। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। সপ্তাহের দেশে আজকে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রীর পরিবর্তন হলো, দেশ পরিবর্তন কবে এই প্রসঙ্গে। এবং তার আগে দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে জুলাই গণ অভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ ও পরবর্তী নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ও প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আবার জামাতে ইসলামের আমির বলেছেন যে তারেক রহমানের ইশারায় সব চললে দুর্নীতি বন্ধ হয় না কেন। এই দুটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আজকে আমরা সপ্তাহে দেশে আলোচনার চেষ্টা করব এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ডান পাশে রয়েছেন সাবেক ছাত্রনেতা ও রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ এবং তার পাশে রয়েছেন বিএনপির সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি এমপি। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই নীলুফার চৌধুরী মনি এমপি আপনাকে দিয়ে, যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বলেছেন যে রাষ্ট্র প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় তিনি আক্ষেপ প্রকাশ করেছেন, অনেকটা আশাভঙ্গের কথাও তিনি বলেছেন এবং তিনি এটাও বলেছেন যে আমি দেখছি কিছুই বদলায়নি। কিভাবে ব্যাখ্যা করবেন আপনি আপনার দৃষ্টিকোণ থেকে তার এই বক্তব্যের? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ক্লিন ইমেজের একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ। ওনার স্বপ্ন তো সবারই থাকে, উনি রাজনীতি প্রথম সারির রাজনীতিবিদ। ওনার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। সেই স্বপ্নের কাছে যখন না যেতে পারে তখন মানুষের কষ্ট হয়, বা মানুষের একটা বয়স হলে আবেগটা একটু বেশি হয়ে যায়। হতে পারে ওনার ওই আবেগটা কাজ করছিল, কোনো কারণে মন খারাপ ছিল। হয়নি বলে যে চেষ্টা করা হচ্ছে না তা কিন্তু না, চেষ্টা করা হচ্ছে। মাত্র তো সরকারের বয়স কত? 5 মাস। 5 মাসের সরকার আপ্রাণ চেষ্টা করছে যে ভালো কিছু করার, দেশটাকে অনেক আগের দিকে ফেরত আনার। এই 10-15 বছরের না, 20 বছরের না, তার আগে ফেরত আনার, গণতন্ত্রকে মজবুত করার। সেখানে যখন ধাক্কা খাচ্ছে তখন হয়তো বিএনপির মহাসচিব একটা উক্তি করেছেন। এই উক্তি সবসময়ের জন্য না। সবসময়ের জন্য যদি উক্তি হতো তাহলে তো আর উনি রাজনীতিই করতেন না বা দলেই থাকতেন না। উনি তো ওনার পদে আছেন, দলে আছেন, পলিটিক্স করছেন। সেই জায়গা থেকে আমি বলতে চাই, মানুষের আক্ষেপ থাকে, প্রত্যেকটা মানুষ। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি আপনার লাইফ নিয়ে সুখী, আপনি কিন্তু এক কথায় উত্তর দিতে পারবেন না। এটা 99% সামথিং মানুষ কিন্তু এই জায়গায় অবস্থান করে। একজন শিল্পীকে প্রশ্ন করলেও সে উত্তর দিতে পারবে না সে তার শিল্পকর্ম নিয়ে স্যাটিসফাই কতটুকু। ঠিক তেমনই একজন পুরখা রাজনীতিবিদ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটাই বলতে চেয়েছেন। তবে এটাও সত্যি যে আপনার দেশের অবস্থা তো আসলেই খুবই সঙ্গীন ছিল যখন বিএনপি দায়িত্ব নিয়েছিলেন। এখন একদিনই 5 মাসে, 6 মাসে, 1 বছরে আপনার এটা যে একদম ফেরেস্তার দেশ হয়ে যাবে ঠিক তা না। আপনার এইবারের বাজেটে, প্রথম বাজেট বিএনপির প্রথম বাজেটে মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন যে আমাদের পূর্ণতা পেতে, মিনিমাম পূর্ণতা পেতে 4 বছর লাগবে। তো 4 বছর লাগবে উনি কিন্তু কোনো রাগঢাক ব্যতি রেখেই বলেছেন, উনি কিছু গোপন করেন নাই। সেখানেও স্বাধীনতা এবং সুযোগ দুটো থাকতে হবে। তো এই যে সুযোগগুলো যদি ধরেন 4-5 মাসের সরকার, এই যে আন্দোলনের নামে যে যা কিছু হচ্ছে এখন, এইসব হতে থাকে, তাহলে তো দেশটা আপনাকে স্বস্তি পাবে না। যারা দেশের হাল ধরেছেন তারা স্বস্তি পাবে না। স্বস্তি না পেলে তো ভালো কাজ করতে পারবে না। এটা সবাইকেই বুঝতে হবে আমাদের। আমরা যারা দেশের মেরামতের কাজ করছি, তো মেরামতের জন্য কিছু সময় হয়তো স্থগিত থাকতে পারে, কিন্তু মেরামতের জন্য বলে তো সব সময়ের জন্য যদি প্রথম থেকেই যদি আপনি সবকিছু বন্ধ করে দেন তাহলে তো আপনার মেরামত হবে না। জি, ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্যের জন্য নীলুফার চৌধুরী মনি এমপি। আমি একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছ থেকে শুনতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামাতের আমিরও বলেছেন এবং তথ্যমন্ত্রী স্বপন সাহেবও বলেছেন যে যে তারা যে পরিবর্তনটা দেখতে চেয়েছিলেন সেটি নিয়ে অনেকটা আশাহত কিংবা আশাভঙ্গের মতো একটা ব্যাপার ঘটেছে। একই সাথে যদি আমরা জুলাইয়ের কৃতিত্ব বা জুলাইয়ের
অর্জন বা জুলাইকে ওন করা নিয়ে যে ধরনের সিচুয়েশন এখন আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের সরকারের সময়, এটি কি কোনো টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। আমি একটু মনিয়াপার যে অংশটা, সেই অংশটা একটু অ্যাড্রেস করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের একজন সিনিয়র পলিটিশিয়ান এবং এই সময়কালে মোটামুটি সর্বজন গ্রাহ্য, যিনি খুব অপ্রয়োজনীয় কথা কম বলেন এবং তিনি যখন বিরোধী দলেও ছিলেন নানা রকমের চাপের মধ্যে, অত্যাচারের মধ্যেও তিনি অনেকটা ধৈর্য হারাতেন না এবং সহনশীল আচরণ তিনি করতেন এবং সেই কারণে তিনি মোটামুটি সব দল এবং মতের কাছে তিনি গ্রহণযোগ্য ছিলেন। এবং ব্যাপারটা একটু মজারও, আপনার মনে আছে যে ওবায়দুল কাদের মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে কোথাও থাকার জায়গা না পেলে আপনার বাড়িতে গিয়ে উঠবো। অর্থাৎ এটি একটা স্যাটায়ার হলেও মানে রাজনীতিতে তিনি মোটামুটি সবার কাছে একটা জায়গা করে নিয়েছিলেন। তো তার যে গতকালকে তিনি যেটি বলেছেন, এর ভেতর থেকে হতাশা আছে, এর ভেতর থেকে এক ধরনের আক্ষেপ আছে, আবার এর ভেতর থেকে স্বপ্নভঙ্গ আছে এবং তিনটা বিষয়কে আপনি একসঙ্গে করে এর ভেতর থেকে আপনি শিক্ষা গ্রহণ করে এগিয়ে যাওয়ার একটা প্রত্যয় আপনি নিতে পারেন। এটি নির্ভর করছে যিনি বলছেন তিনি এটিকে কিভাবে দেখছেন। একটা দেশ কিন্তু আরেকটা বলেছেন শরীফুজ্জামান শরীফ যে স্বাধীনতা ও সুযোগ কিন্তু সরকারের দুটোই থাকতে হবে। আপনার কি মনে হয় এই দুটো জিনিসের বর্তমানে অভাব দেখতে পাচ্ছেন কিনা? আমি কোন জায়গায় যেটা দেখছি, রাষ্ট্র পরিচালনায় বা একটা সভ্য রাষ্ট্র গড়ে তোলার জন্য রাজা এবং প্রজা বোথ সাইড থেকে আপনার ভূমিকাটা রাখতে হবে। আপনার খেয়াল আছে করোনার সময় আমাদের এখানে পুলিশের লাঠি চার্জ করতে হয়েছে কেন? আমরা মাস্ক পরি না, অথচ তখন কিন্তু মাস্ক পরা না পরার সঙ্গে মানুষের জীবন মৃত্যু জড়িত ছিল, তারপরেও প্রেশার ক্রিয়েটটা করতে হয়েছে। এখন ওই সময় আলোচনা ছিল যে আমরা বাইরের থেকে ঘরে গিয়ে হাত ধুতে হবে কি হবে না, আমরা এটি নিয়ে বলতাম যে ঘরের ভেতরে তো আপনার আসলে পুলিশ গিয়ে আপনার হাত পরিষ্কার করে দিতে পারবেন, এই দায়িত্বটা আপনার। কিন্তু বাইরে যদি আপনি ওই মাস্ক ব্যবহার না করেন বা প্রতিরোধমূলক পদক্ষেপ না নেন, শক্তি প্রয়োগ করতে হবে প্রয়োজনে। একটা দেশ হচ্ছে রেলের মতন, রেলে যেমন বগি থাকে ইঞ্জিন থাকে, বগি ছাড়া রেল যেমনি চলে না, আবার ইঞ্জিন ছাড়া এর কোনো দাম নেই। আমার এখানে যেটা মনে হয় যে আপনি আপনার আক্ষেপের কথা যেমনিভাবে বলবেন, একই সঙ্গে আপনি একজন পলিটিশিয়ান, পলিটিক্যাল লিডার। এটা যদি আপনি বলেন যে আমি সাধারণ মানুষের মধ্যে দেখেছি, অফিস করতে গিয়ে দেখেছি, এই জায়গায় দেখেছি, একজন পলিটিশিয়ানকে শুরুটা করতে হবে প্রথম নিজের জায়গা থেকে, তারপরে তার দল থেকে, তারপরে সাধারণ মানুষকে নিয়ে আসতে হবে। ওই যে রাজা এবং প্রজার কথা বললাম, প্রজা অনেক সময় কথা শুনতে চায় না, কিন্তু রাজার দায়িত্ব হচ্ছে প্রজাকে বোঝানো যে তোমাকে এইভাবে চলতে হবে। প্রজা যদি রিয়েলিটিটা না বুঝতে চায়, কখনো কখনো শক্তি প্রয়োগ করতে হবে। আপনি আমাদের রাস্তার যে বিশৃঙ্খল অবস্থাটার কথা জানেন, কিন্তু আমাদের এখান থেকে যে লোকটা, যে ড্রাইভারটা গুলিস্তান থেকে আপনার জাহাঙ্গীর গেট পর্যন্ত অন্যের গাড়ির উপর থেকে চালিয়ে যাচ্ছেন, তিনি যখন ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকছেন তিনি এত ভদ্র হয়ে যান কিভাবে? ভদ্র হয়ে যান এই কারণে যে সেখানে আইনের প্রয়োগ আছে। যেখানে আইনের প্রয়োগ আছে সেখানে সভ্যতাটা ফিরে আসে। সভ্যতাটা একদিনের মধ্যে ফেরে না, এটি বিনির্মাণ করতে হলে আপনার দীর্ঘ পথ পাড়ি দিতে হয় এবং একটা স্পেসিফিক বিষয়কে ধরে আপনি উন্নত, সভ্য, আধুনিক এটি আপনি বলতে পারবেন। আপনার এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়তো, কিন্তু আপনার নাগরিকরা যথাযথ শিক্ষায় শিক্ষিত হয়নি। আপনার এখানে সবাই শিক্ষিত, কিন্তু নাগরিকদের কেউ কেউ রাস্তায় যেখানে সেখানে থুতু ফেলছে। মানে মানসিকতার পরিবর্তন, মানসিকতার যে পরিবর্তন, আমার শাসনেরও পরিবর্তন করতে হবে, মানসিকতারও পরিবর্তন করতে হবে এবং এটা শুরু করতে হবে পলিটিশিয়ানদের কাছ থেকে, বিশেষ করে যারা ক্ষমতায় থাকেন। উদাহরণটা তাদের তৈরি করতে হবে। আপনি যেটা দেখছেন যে আমাদের প্রধানমন্ত্রী এয়ারপোর্টে নেমে ছাতা ধরছেন তার স্ত্রীর মাথায়, অথবা কোথায় যেন দেখলাম যে তিনি গাড়ির ওই গ্লাস মুছে দিচ্ছেন, কিন্তু এটি তিনি করছেন। কিন্তু এটি সফল হবে তখন যখন এই বিষয়টা তার দলের একজন কর্মী তাকে অনুসরণ করবে।
একজন রাজনীতিবিদের জীবনের লক্ষ্য ওইটা, এবং একজন রাজনীতিবিদের জীবনের সফলতা ওটা যে তাকে তার কর্মী অনুসরণ করছেন, তিনি যে ভালো কাজগুলো করছেন সেগুলো অনুসরণ করছেন, যে খারাপ কাজগুলো করতে নিষেধ করছেন সেগুলো বর্জন করছেন। কিন্তু আমাদের সংস্কৃতির জায়গাটায় আমরা তার খুব বড় পরিবর্তন করতে পারিনি। আপনি একটু আগে আমি আসতে আসতে দেখলাম যে হবিগঞ্জের যে ঘটনাটা দেখেছেন, যে দেখলাম সার্জি সহ কয়েকজনের বিরুদ্ধে মোবাইল চুরির ছিনতাইয়ের মামলা হয়েছে। তো আমাকে যদি জিজ্ঞেস করেন, গত কয়েকদিন ধরে আমরা এই কথাগুলোই বলছি যে আপনি বাক স্বাধীনতা মানে যা খুশি তাই বলতে পারবেন না। আমি একজনের বাড়ির সামনে গিয়ে তাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করলাম এবং আমি তাকে বলে আসলাম যে আমার স্বাধীনতা, আপনি কথা দিয়ে এটার জবাব দেন। সব কিছুর কথা দিয়ে জবাব হয় না যেমনি ভাবে। গতকালকে দেখলাম যে তারা একটা অভিযোগ করেছেন 25 লাখ টাকার মতো তাদের ক্ষতি হয়েছে, মালামাল লুট হয়েছে 20 লাখ, আর নগদ টাকা 5 লাখ। এটি নিয়ে গতকালকে আমি একটা টেলিভিশনে জিজ্ঞেস করেছিলাম যে ওনারা আসলে তো পথসভায় গেছেন, এত টাকার মালামাল উনি কেন নিয়ে যাবেন? তার একজন নেতা ছিলেন, তিনি বলছিলেন যে সবার কাছে আইফোন থাকলে, তারপরে ক্যামেরা থাকলে এত টাকার মালামাল হতেই পারে। তো উপস্থাপক জানতে চাইলেন যে এনসিপির লোকজন তাহলে কোনো গরিব নেই, সবার হাতে আইফোন থাকে। তো আমি ওই কথাটা বলতে চাই না, আমি বলতে চাই আমাদের সংস্কৃতির যে পরিবর্তন, যে এই যে মামলাটা যখন বিএনপি পাওয়ারে ছিল, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্লেট চুরির মামলা হয়েছে, তারপরে বিমান বাহিনী প্রধান জামাল উদ্দিনের বিরুদ্ধে ঘড়ি চুরির মামলা হয়েছে, আবার আওয়ামী লীগ যখন এসেছে মহিউদ্দিন খান আলমগীর শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ভ্যানিটি ব্যাগ চুরি, লিপস্টিক চুরির মামলা করেছে। আজকে আবার বিএনপি এই ঘটনাগুলো বিএনপি তার নিজের জীবন দিয়ে শিখেছে। তার রাজনীতির সাথে বালির ট্রাকের একটা মানে এটি বারবার আসবে। তারপরে সেই বিএনপি আবার সমাবেশে দেখছি যে রাস্তার উপরে ট্রাক দাঁড় করিয়ে রাখছে। অর্থাৎ শিক্ষা, এই যে মোবাইল চুরি। আমি এনসিপির অনেক কাজের সমালোচনা করি। আমি মনে করি যে এনসিপি অনেকগুলো জায়গায় ভুল করছে, অন্যায় করছে, এবং এগুলো করতে গিয়ে তাদের প্রতি মানুষের যে শ্রদ্ধাটা সেটি নষ্ট হচ্ছে, রাজনৈতিক সংস্কৃতিকে তারা আঘাত করছে। কিন্তু সার্জিস বা এদের বিরুদ্ধে মোবাইল চুরির মামলা, ছিনতাইয়ের মামলা, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না। ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য এবং পরিষ্কার বক্তব্য আপনার। এবং যেহেতু এনসিপির কথা আসলো, আমি মনিয়াপাকে একটু জিজ্ঞেস করতে চাই যে এই যে এনসিপির পদযাত্রায় যদি আমরা হামলার ঘটনার কথা বলি, যে এনসিপি আবার এদিকে ছাত্রদলকে দায়ী করছে, একই সাথে যদি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই, সেখানে রাকসু এবং ছাত্র শিবিরের মধ্যে যেভাবে ট্যাগ দিয়ে একের পর এক হামলার ঘটনা, পেটানোর মতো ঘটনা ঘটলো এবং সামনে আসছে, তাহলে কি হচ্ছে সরকারের যেই আইন শৃঙ্খলা ব্যবস্থার উপর যে নিয়ন্ত্রণ, এটি কি কোনোভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা আপনার কি মনে হয়? এটা আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছে না, প্রশ্নবিদ্ধ হচ্ছে সরকারের স্বাধীনতা দেওয়ার প্রবণতাটা। আগে যে আপনার গলা টিপে ধরা গণতন্ত্র ছিল, সীমাবদ্ধ গণতন্ত্র, সে সীমাবদ্ধ গণতন্ত্রে একটা বলতে পারতো না অনেকেই। আমি অনেকেই বলতে অনেক দলই, সব দলই, বিএনপিও এইখানে ছিল। সেটার কথা চিন্তা করলে, আর এখন যখন বাক স্বাধীনতা দিয়েছে, বাক স্বাধীনতার সঙ্গে আপনার চলনে বলনে স্বাধীনতা দিয়েছে, স্বাধীনতা বলতে এই না যে যা খুশি তাই করা। সরকার সর্বোচ্চ ছাড় দিয়ে, সর্বোচ্চ ছাড় দিয়ে দেখছে। এখন এটা দুইজন চোর কিন্তু মারামারি করছে না, দুইজন রিক্সাওয়ালা কিন্তু মারামারি করছে না, দুইজন রাস্তার শ্রমিক বা ভিখারি কিন্তু মারামারি করছে না। মারামারি কে করছে? যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করে তারা, যারা রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে তারা। এটা কিন্তু ভীষণ দুঃখজনক। এনসিপি সামনে তাদের অদূর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, তারা যদি ভালো কাজ করে। মন্দ কাজ করলে যে উজ্জ্বল হবে না তার বড় প্রমাণ পুলিশ যখন বলে আপনাদের চেয়ে কিন্তু আমরা সংখ্যায় বেশি, বেশি কথা বলবেন না, যা বলি শোনেন। তো আমি এটার মানে এটা বুঝাতে চাই, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। তারা ডাক দিলে সবাই চলে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার মধ্যে নৈতিকতা থাকতে হবে, নীতি থাকতে হবে। নীতি নৈতিকতা ছাড়া এটা হয় না। সরকারের ব্যর্থতা নিয়ে যেটা বলছেন, সরকার যদি এইখানে এম্বার্গো দিত, সরকার যদি এইখানে একদম যে এইখানে তুমি যাবা আর তুমি ডান্ডা পিঠা খাবা দিত, তাহলে দেখতেন যে সরকারের আজকে আপনিই বলতেন, যা খুশি তাই বলতেন, আমার শরীফ ভাই যা খুশি তাই বলতেন।
তো এই যে সরকার তার বাক স্বাধীনতা দিল সেটার মানে কি জঘন্যতর গালাগালি করা? এখন যার নামে গালাগালি করেছে তারও কিন্তু কিছু মানুষ আছে, তাই না? কারণ সেও প্রতিনিধি। তার মানুষ যদি তা অ্যাটাক করে কোথাও, সেটা যে দল করতে হবে নট নেসেসারিলি। আপনার এটা এই মুহূর্তে তদন্ত আপনারা সাংবাদিকরাই শুধু করতে পারেন না, যে কোনো জনগণের মোবাইল ক্লিক করে ছবি তুলতে পারে, ভিডিও তুলতে পারে, সেখান থেকে প্রমাণ হোক কে এটা করেছে। আমরা বলি নাই কিন্তু যে এটা করাটা খুব ভালো কাজ, এটা একটা মন্দ কাজ। হাতাহাতি করা, মারামারি করা, যেটাই হোক, চোখে যে ছেলেটা আঘাত পেয়েছে, মারাত্মক আঘাত পেয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। এটার জন্য আমার নিজের ভীষণ খারাপ লেগেছে। কিন্তু প্রভোগ করা এটা তো আরো বেশি খারাপ। আপনি প্রভোগ করায় যে কথাটা কিছুক্ষণ আগে আসলো, আপনার শিক্ষাই তো শিক্ষা থাকে না যদি আমি আপনার বাবা মাকে তুলে গালাগালি করি, আপনার 14 জেনারেশনকে তুলে গালাগালি করি। আপনি কি একবারও ভাববেন আপনার মাথায় রক্ত উঠে যাবে? আপনি ভাববেন আপনি কি পর্যন্ত লেখাপড়া করেছিলেন, আপনার পেশাটা কি? আপনি কিন্তু তখন একদম দিশেহারা হয়ে আপনিও কিন্তু 5টা কথা শোনাবেন, অথবা আপনার ক্ষমতা থাকলে ক্ষমতা প্রদর্শন করবেন। বাট আমি ক্ষমতা প্রদর্শনের পক্ষে না, কথার পিঠে কথা শোনানোরও পক্ষে না। হ্যাঁ, কিন্তু সব মানুষ তো এক না, আর ওই সব সময়টাও তো এক না। নিশ্চয়ই। তো সেই জায়গাতে আমাদের চিন্তা করতে হবে, বিবেচনা করতে হবে। রেভুলেশন কিন্তু 2 দিন, 4 দিন, 5 দিন থাকে, রেভুলেশন বছর বছর থাকে না। যে আপনি যদি ওই রেভুলেশনের 3 দিনকে মনে করতে পারেন আপনি যে এটা 300 বছর, নেভার এন্ড নেভার, এটা হয় না। আপনাকেও হিসাব করে চলতে হবে, আমাদেরকেও হিসাব করে চলতে হবে। হিসাবের বাইরে কেউই না। সরকারি দল হয়েছে বলে যে হিসাবের বাইরে থাকবে, আমি এটা বিশ্বাস করি না। নিশ্চয়ই। এই জন্যই সরকারি দল হিসেবে নয়, বিএনপি একটি দল হিসেবে আসলে কোথায় কোথায় সাংগঠনিক অ্যাক্টিভিটিতে বিএনপি বেশ সোচ্চার রয়েছে সেটি আপনার কাছে জানতে চাই। তবে একটি বিরতির পরে ফিরে আসবো আপনাদের দুজনের কাছে। দর্শক, সপ্তাহের দেশ থেকে নিচ্ছি একটি বিরতি, সাথে থাক। আবারও আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহের দেশে। আজকে আমরা আলোচনা করছি প্রধানমন্ত্রী পরিবর্তন হলো, দেশ পরিবর্তন কবে, এই প্রসঙ্গে। এবং এ পর্যায়ে নীলুফার চৌধুরী মনি এমপি, আপনার কাছে জানতে চাই, যেমনটি বলে গিয়েছিলাম যে বিএনপি সাংগঠনিক অ্যাক্টিভিটি নিয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে, পরিষ্কার হতে চাই যে শুধুমাত্র সরকারি দল হিসেবে নয়, বিএনপি একটি সংগঠন হিসেবেই জানতে চাচ্ছি। যে আমরা অনেক সময় দেখি, এবং তারেক রহমানের ক্ষমতা গ্রহণ করার পর থেকে দেখে আসছি যে বিএনপির প্রতিপক্ষরাই অভিযোগ করছে যে তারা নাকি জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করছে। কিন্তু এই এত বড় একটা কথা নিয়ে বিএনপি কখনো কোনো কাউন্টার করেছে? দেখেন, বিএনপি একটা বড় সংগঠন। বিএনপি এই জুলাই আন্দোলনের সম্পূর্ণরূপে চরম শত্রু যদি হয়, তাকে বলতে হবে যে পিছন থেকে যা করার। বিএনপির কি ছিল? বিএনপির আন্দোলন ছিল ওই সরকারের পতন, আর ছাত্রদের আন্দোলন ছিল কোটা আন্দোলন। তো বিএনপি তো আগে থেকে লাইনেই ছিল, মাঠেই ছিল, ময়দানেই ছিল, তাই না? তো বিএনপি করেছে, এখানে কোনোই রকম সন্দেহ নাই। কিন্তু আমরা কিন্তু ওই ছেলেদেরকে অস্বীকার করি না, সমগ্র বাংলাদেশের মানুষদেরকে অস্বীকার করি না, শরীফ ভাইদেরকে অস্বীকার করি না। ডান বাম মধ্যপন্থা সবাই ছিল, যে যেখান থেকে যতটুকু পেরেছে, যার যতটুকু ততটুকু দিয়ে পেরেছে। সেইখানে যখনই আপনার এককভাবে আপনি কিনতে যাবেন, নিজের নাম কিনতে যাবেন, আপনি কিন্তু জুলাইকে ধ্বংসের একটা বীজ বপন করলেন। আপনি যদি আত্মহংকার হয়ে আবার বলতে যান, আপনি আরেকটা বীজ বপন করলেন। আপনি যদি মাস্টার মাইন্ড হয়ে কাজ করতে চান, আরেকটা বীজ বপন করলেন। এই যে নেগেটিভ বীজগুলো বপন হতে হতে আপনি যদি এটার নাম বলে যদি ধান্দা করেন, তাহলে আপনি একসঙ্গে একদম ঝাঁকে ঝাঁকে বীজ বপন করলেন। তো আজকে 2 বছরের জুলাইকে যে কথাটা আমি বলেছিলাম, এখানে অনেক রকম আমাকে নিয়ে ট্রল করেছে। আমি জানতে চেয়েছিলাম যে জুলাইটা কোথা থেকে আসছে, এটা আমাদের জানা দরকার। যত দিন যাবে তত বিশ্লেষণ হবে, বিশ্লেষণ করলে তো ক্ষতি কিছু না, বরং অরিজিনাল জিনিসটা বের হয়ে আসবে। আজকে যদি দেখেন যতগুলো সরকার এই দেশে আসছে, তারা যদি আপনার স্বাধীনতার শহীদের যদি ঠিক মতো কাউন্টিং করতেন, তাহলে আজকে আমেরিকা, যারা কিনা আমাদের বিপক্ষে ছিল যুদ্ধের সময়, তারা বলতে পারতেন না যে আমরা কাউন্ট করে দিব। আপনি দেখেন এটা কত বড় লজ্জাজনক। কোনো একদিন না শুনতে হয় যে জুলাইয়ের কাউন্টিং আবার অন্য কোনো দেশ বলবে আমরা করে দিব, যে ভারত আশ্রয় দিয়েছে তারাই বলতে পারে যে আমরা করে দিব। এর চেয়ে লজ্জাস্কর আর কিছু হতে পারে না।
আমরা ওই কথাগুলোই বলতে চাই। সেটা জুলাইয়ের যারা স্বঘোষিত যোদ্ধা তাদের ভালো লাগে না। যারা সত্যিকারের যোদ্ধা তারা কিন্তু বাড়ি ফিরে গেছে, লেখাপড়ায় ফিরে গেছে, তারা কিন্তু তাদের ওই যে কোটানা মেধার জন্য, চাকরির জন্য দিনান্ত পরিশ্রম করছে। তারা এই লক্ষ লক্ষ ছেলে মেয়েরা কোথায়? তারা ফিরে গেছে। আছে কয়জন? আপনার লক্ষের হিসাব করলে আপনার পার্সেন্টেজ 0.01% বা 5% হবে। যত ছেলে মেয়েরা নেমেছিল তাদের, নাকি আমি শরীফ ভাই ভুল বললাম? 0.05 পর্যন্ত হতে পারে। তারা যে আস্ফালন করছে, এই আস্ফালনটা তারা জুলাইয়ের বিপক্ষে হয়ে যাচ্ছে। কারণ ওই যে বলে না, কত বড় কহে আমি নকল হীরাটি, তাই তো সন্দেহ নয় ঠিক খাঁটি। খাঁটি হীরার কিন্তু বলতে হয় না সে কতটা খাঁটি, কিংবা ভরা কলস কিন্তু বাজে না, খালি কলস বাজে। তো এই জায়গাটাই বিএনপি জাস্ট বুঝাতে চায়, আর কিছুই না। বিএনপি কখনো নিজে বলে নাই যে আমি জুলাই যোদ্ধা। বিএনপি আমি কখনো বলি নাই, কিন্তু আপনি কি বলতে পারেন? আপনার এই দেশ টিভি তার প্রকৃষ্ট সাক্ষ্য আমি কি করেছি কি করি নাই। তাহলে এরকম যতগুলো জায়গা আছে তারা সাক্ষ্য। বাট আমার বলতে লজ্জা লাগে, আমার মন কুণ্ঠিত হই। কারণ আমার মনে হয় এটা তো আমি দেশের জন্য করেছি, এটা তো আমি আমার বিবেকের তাড়নায় করেছি, আমি তো এটা আগামী প্রজন্মের জন্য করেছি, এটা আমি আমার দলের জন্য করেছি। আমাকে তো কেউ চরমভাবে বাসায় এসে উদ্বুদ্ধ করে নাই, ঘর থেকে বের করে নিয়ে যায় না, আমি নিজেই বের হয়েছি। আমি নিজেই 2-4টা গাড়ি চেঞ্জ করে আমি পালিয়ে থেকে লুকিয়ে থেকে আমি কাজগুলো করেছি। এখন কথা হলো যে তাদের কেন এই কথাগুলো বলতে হবে? তারা তো এই 2 বছরের মধ্যে তারা অনেক কিছু করে ফেলেছে। তারা যারা 2000-5000 টাকা টিউশনি করাতো, এটা কোনো লজ্জার কিছু না। একটা ছাত্র করাবে, এটাই স্বাভাবিক। আমি তো 2-4 পয়সা ইনকাম করি, আমার মেয়েও করায়। এটা পারলে করিয়েছে যখন ও লেভেলে পড়েছে। এটা কোনো লজ্জার না। তার হাতে টাকা আসবে কোথা থেকে, বাবা মা না দিলে? তারা এখন যখন এই 2 বছরে যখন পাজেরো নিয়ে ঘুরে বেড়ায়, তারা যখন BMW নিয়ে ঘুরে বেড়ায়, তারা যখন এখন ওই যে বললেন যে 25 লাখ টাকার মানে আইফোনের যে ফিরিস্তি তাদের দিতে হয়। আইফোন আমি এই জন্মে আমি আইফোন চালাতে পারলেও আমি সেই পুরানো আমলেরটা চালাই। আর তারা যখন লেটেস্ট আইফোন চালায়, সেখান থেকে বুঝতে হবে এই টাকার উৎস কোথায়। এটাই হচ্ছে জুলাইয়ের সাথে বিএনপির কন্ট্রাডিক্টরি, আর কোথাও নাই। ধন্যবাদ মনিয়াপা আপনাকে। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে জানতে চাই, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে। আপনার দৃষ্টিকোণ থেকে আপনি আসলে বিএনপির যে সাংগঠনিক কার্যক্রমের কথা যদি আমরা বলি, বিশেষ করে সরকারে আসার পর দল হিসেবে আপনি বিএনপিকে কিভাবে দেখলেন বা দেখেন? ধন্যবাদ। গতকালকেও আমি একটা অনুষ্ঠানে বলেছি, আমি আসলে বিএনপিকে দেখি না। আমি যখন নয়াপল্টন থেকে আসি তখন শুধু বিএনপিকে দেখি। আমি সারা দেশের সরকারটাকে দেখি, কিন্তু দল হিসেবে বিএনপির অ্যাক্টিভিটি আমি দেখি না। আমি দেখি একটা সরকার এবং দলের মধ্যে প্যারালালি চলার কথা, চলা উচিত। যখন একটা রাজনৈতিক শক্তির রাজনৈতিক দল ক্ষমতায় বসে, তখন ওই রাজনৈতিক দলটির দায়িত্ব হচ্ছে তার সরকারকে নানাভাবে সহযোগিতা করা, যেখানে প্রয়োজন সেখানে প্রোটেক্ট করা। কিন্তু আমি অনেক জায়গায় দেখি সরকারের অ্যাক্টিভিটি দেখছি, কিন্তু দল হিসাবে বিএনপির কার্যক্রমটা আমার চোখে পড়ে না। এবং আমার কাছে মনে হয় যে এটা বিএনপির জন্য কারো কারো মনে হতে পারে যে না, আমরা তো সরকারে আছি, কিন্তু একটা রাজনৈতিক দলকে যে জীবন্ত থাকতে হয় সবসময় নানা রকমের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, আমি তার অনুপস্থিতি দেখছি। আমি দেখছি খুলনা শহরে 11 দলীয় জোট বিএনপির প্রধান প্রতিপক্ষ, তারা সেখানে গিয়ে বলছে যে বিএনপি জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু তার কাউন্টার যে বক্তব্য সেখানকার বিএনপির পক্ষ থেকে, আমি সেটি দেখি না, বরং দেখি যে সেখানকার বিএনপির নেতাদের একটি অংশ অফিসে বসে গাল গল্প মারে, কেউ টেম্পো স্ট্যান্ড থেকে কত টাকা চাঁদা উঠেছে সেটা গণনার কাজে ব্যয় করে, অথবা অন্যান্য কাজগুলো করে। কিন্তু রেগুলার যে অ্যাক্টিভিটিগুলো, আমি মনে করি যে একটা রাজনৈতিক দল সরকারে থাকার পরেও তার নিয়মিত কতগুলো কার্যক্রম থাকা উচিত। এই জায়গাটা, আমি যদি ক্রিটিকের কথা বলেন, আমি বিএনপির এই জায়গাটার সমালোচনা করব। আমি এই সময়কালে কয়েকটা স্পেসিফিক দিবসের বাইরে বিএনপির যে রেগুলার যে রাজনৈতিক তৎপরতাগুলো ছিল সেগুলো দেখতে পাইল। এবং এটি ইম্পর্টেন্ট এই কারণে যে কখনো কখনো রাজনৈতিক দলের সরকারকেও
তার সমালোচনা করা উচিত, যেহেতু সরকারটা যদি জনবিচ্ছিন্ন হয়ে যায়। কারণ কালকে পরশুদিন 10 বছর পর 5 বছর পর হয়তো সরকারটা তার দায়িত্ব থেকে চলে গেল, সরকার ক্ষমতায় থাকলো না, কিন্তু বিএনপিকে এখানে যেহেতু পলিটিক্সটা করতে হবে, বিএনপি তো আর যাবে না, বিএনপি থাকবে। সুতরাং BNP একটি বড় এই দল। জায়গাগুলোতে এই জায়গাগুলোতে আমি মনে করি যে বিএনপির অ্যাক্টিভিটিগুলোকে আরো বাড়ানো উচিত, এবং যে সমস্ত জায়গায় সরকার প্রতিশ্রুতি পূরণ করতে পারছে না, প্রত্যাশা পূরণ করতে পারছে না, সহযোগিতা করা, তাকে কখনো কখনো প্রয়োজন হলে ক্রিটিক করা। যেমন এই সময়কালে ঢাকা এবং বিভিন্ন জায়গায় একটা বড় সংকট হচ্ছে গ্যাস সংকট, মানুষের চুলা জ্বলছে না। ঠিক এই অবস্থার মধ্যে গ্যাসের দাম বাড়ানোর একটা প্রবণতা, প্রচেষ্টা শুরু হয়েছে। লোডশেডিং আপনি হচ্ছে। আমাকে লোডশেডিং, দ্রব্যমূল্য, গতকালকে দেখলাম চিকন চাল, পোলাওর চাল হিসাবে যেটাকে ব্যবহার করে মানুষ, প্রতি কেজিতে 50 টাকা দাম বাড়িয়েছে, এবং তারা যে ব্যাখ্যাটা, যুক্তিটা দিচ্ছে এটা অগ্রহণযোগ্য। এটা একটা সিন্ডিকেট করে বাড়ানো হয়েছে। তো এটি অনির্বাচিত সরকারের নিয়ন্ত্রণটা থাকে না বাজারের পরে, কিন্তু নির্বাচিত রাজনৈতিক একটি সরকারের তো নিয়ন্ত্রণটা থাকে। সুতরাং এই জায়গাটায় সরকার যদি তার রাজনৈতিক দলের সহযোগিতা না নেয়, তাহলে শুধুমাত্র ওই যে বললাম, বগি ছাড়া ইঞ্জিনটা অনেক দূর যেতে পারে, কিন্তু এটি আসলে ফ্রুটফুল কোনো কিছু দিতে পারে না। আমি মনে করি যে বিএনপির রাজনৈতিক অ্যাক্টিভিটিটা বাড়ানো উচিত। নিশ্চয়ই, ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ আপনার বক্তব্যের জন্য। মনে আপা, সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই যে আমরা জানি যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সময় যেসব রাজনৈতিক দল তাদের কর্মসূচি নিয়ে হামলা শিকার হয়েছিল সব থেকে বেশি, তার মধ্যে বিএনপি অন্যতম, বলার চেয়ে প্রধানতম বলাটাই যুক্তিযুক্ত আর কি। তো সেই সংগঠনের উপরে যখন আর কি এই সময়ে বিভিন্ন অভিযোগ চলে আসে, যেরকম সার্জিস আলম গতকালকে বলেছেন যে বিএনপি গ্রিন সিগন্যালেই হচ্ছে হামলা করা হয়েছে তাদের পদযাত্রায়, এবং তাদের অবস্থা আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে, তখন সেটিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে তাহলে বিএনপি কি সেই আগের সরকারের ফর্মুলাতেই আসছে কিনা, তাহলে পরিবর্তনটা হলো কোথায়? দেখেন, আমি তো প্রথমেই বললাম যে বিএনপি কণ্ঠের স্বাধীনতা দিয়েছে, এবং অনেকটুকু তারা হাতাহাতি করার স্বাধীনতার মধ্যে পড়ে গেছে। আপনি দেখেন, সার্জিস যে কথাটা বলেছেন, আমি যদি সার্জিসের কথাটাই ধরি, তাহলে সার্জিসের দলের নারী উইংয়ের চিফ মনিরা শারমিন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। সেখানে সে কিন্তু সন্দেহ করেছে জামাতকে, জামাতের শিবিরের যাকে লিখেছে একজন জাহিদ নামে, সম্ভবত সাবেক সভাপতি, শুদ্ধ সাবেক, উনি আবার সেটার পাল্টা জবাব দিয়েছে। তারা আবার সন্দেহ করে যে এনসিপি নিজেরাই এই কাজগুলো করেছে, এবং এর আগেও কিন্তু ওই আপনার সাভারের ওইখানে যে পটকা ফুটেছিল, সেখানেও কিন্তু এই ধরনের কথা ওপেনই তারা দুই দলে, তারা কিন্তু 11 জোট, তারা কিন্তু দুই দলকে বলেছে। তাহলে আপনি বলেন যে এইখানে যদি ঘটনা এমন হয়, তাহলে বিএনপির এখানে কি করার আছে? আপনি আমাকে দোষ দিবেন, আমি সরকারে, আমি কিছু না হলেও আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনি সরকারে আছেন, তাহলে শরীফ আর আমার ঝগড়া হলো কেন? সরকারে আছি, এই দোষ হইতেই পারে, সেটা আপনি দিতে পারেন, বাট আপনাকেও তো হিসাব করে এই দোষটা দিতে হবে। নিজেরা যদি যুদ্ধ করে অন্যের উপর দায় চাপিয়ে দেন, তাহলে তো এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এটা কয়দিন চাপিয়ে দিবেন, তারপর তো প্রকাশিত হবেই। আপনারা যে কারণে যা জোট করলেন, আপনারা এমপিতে যা জোট করলেন, এখন কিন্তু স্থানীয় সরকারে শুনছি যার মতো সেই প্রার্থী দিচ্ছেন। তো এই যে নিজের ঘরের চরম দৈন্যতা, আমি এই ধরনের কথা বলতে চাই নাই, কিন্তু আপনি বাধ্য করলেন। এখন দৈন্যতা নিয়ে বিএনপিকে সরকারে থাকার জন্য দোষ দিতেই পারেন, কিন্তু বিএনপি এখানে কিছুক্ষণে, বরং 2 বছর টানা যে গালি শিকার হয়েছে বিএনপি, সব সময় আমরা এনেছি, তাই তারেক রহমান ক্ষমতায় বসেছে। নিশ্চয়ই আপনার কথাগুলো মনে আছে। আমরা স্বাধীনতা এনেছি, আমরা শেখ হাসিনাকে বিদায় করেছি, তাই আপনি আজকে কথা বলতে পারছেন। অথচ আমি কিন্তু এই ভাষাতেই কথা বলি, শেখ হাসিনার সময় আমি এই ভাষাতে কথা বলছি। এবং এই যে ভাষার গত ব্যবহার নিয়ে কিন্তু এনসিপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগও রয়েছে, তার মধ্যে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি অন্যতম। তো এই যে তাদের, আমি তো প্রথমে এই কথাটা দিয়েই শুরু করলাম যে মানে কণ্ঠের স্বাধীনতা মানে এই না যে নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আপনি গালাগালি করবেন। এই স্বাধীনতা মানে এই না যে আপনার মানে দরকার নাই তাও আপনি গালি কেটে না আনলেন, এবং সেই অকথ্য গালি যেটা কথায় প্রকাশ করার মতো না, সেই গালিটাকে আপনি ইজি শিল্পে পরিণত করার চেষ্টা করছেন।
গালি যদি শিল্পেই পরিণত হতো তাহলে আর এই দেশে সেটুকু শিল্প আছে ওইটুকুও থাকতো না। জি। তো তাহলে গালি দিয়েই সবকিছু, ভাত রান্না করে, তরকারি রান্না করে সবকিছু দিয়ে খাওয়া যেত। তো এই যে শুরু করেছেন আপনারা, কোথায় এটাকে নিয়ে যাবেন এই এই গালির শিল্পকে আমি জানি না। আমি শুধু এইটুকু বলতে চাই, নিজেরা ঠিক হন, নিজেরা সাবধান হন, নিজেরা গণতন্ত্রের চর্চা করেন, অন্যকে সমালোচনা করেন, অবশ্যই সমালোচনা করবেন সরকারের, আমরা রেডি সমালোচনা শোনার জন্য, কিন্তু যেটা একদমই না সেটা নিয়ে তো আপনি কথা বলতে পারেন না। আপনি নিজেও নিজেকে সন্দেহ করছেন, আবার কথা বলার সময় সরকারকে নিয়ে বলছেন, তাহলে তো হয় না। এবং আভ্যন্তরীণ যে সন্দেহটা, এটাই কিন্তু সত্যি। দুইজনকেই যদি আমি সত্যি ধরি তাহলে তো বিএনপি এখানে কিছুই না, দুধ ভাত। কারণ একজনের সন্দেহ হলো যে তার জোটের একজন করেছে এগুলো, আবার আরেকজনের সন্দেহ হলো নিজেরাই করেছে। তাহলে আপনি বলেন যে এই প্রকৃষ্ট উদাহরণ রেখে আপনি কেন দূরে বিএনপির কাছে যাবেন? বরং সরকার আপনাকে সুবিধা দিয়েছে, আপনি মামলা করতে পেরেছেন, আপনি মামলা করেছেন, অ্যারেস্টও হয়েছে। তো তাহলে আপনার সরকার আপনার সহযোগিতা কোথায় করছে না? কোথাও বলেছে যে কেউ বলেছে, আমি ভুলে গেলাম নাম, যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাদ দিয়ে আপনার যেই এনসিপির যাক যে কোনো প্রোগ্রামে দল সহযোগিতা করবে। নাসিরউদ্দিন পাটোয়ারি তো কোনো লেভেলের মধ্যে পড়ে না, আপনি তো সে গালাগালির জন্যই ব্যস্ত থাকে সারাক্ষণ। তা আপনি আমাকে গালাগালি করবেন? আমি তো ফেরেশতা না, আমি তো মানুষ। আমি আপনার জন্য রান্না বান্না করে আপনার জন্য পাখা নিয়ে বাতাস করতে থাকবো, এটা তো হয় না। ধন্যবাদ মনি আপা। শরীফুজ্জামান শরীফ, আপনি মনি আপার সাথে কোনো কিছু যুক্ত করতে চান একটু কিনা? 2-3টা জায়গায় একটু যুক্ত করি। সেটা হলো যে আমরা কতগুলো জিনিস শিখছি। এক হলো, আজ থেকে 2 বছর আগে যে ছেলেগুলো হবিগঞ্জ শহরে হয়তো পালিয়ে বেড়াতো, তাদের হাতে এখন লাঠি। আর 1 বছর আগে যারা পুলিশের হেলিকপ্টারে করে ঘুরে বেড়াতো, তারা এখন পুলিশ বেষ্টনীর মধ্যে বসে থাকে বৃষ্টিতে ভেজে। তার অর্থ হলো সময় সবার সমান নাহি যায়। আমরা এর ভেতর থেকে কিছুই শিখি না। এই যে বলা হচ্ছে না যে তারেক রহমানের নির্দেশে, আপনি এনসিপির উপরে হামলাকে আমি সমর্থন করি না। একই সাথে আপনি এই যে শুরুতে বললাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতির একজন সজ্জন মানুষ। তিনি প্রেসিডেন্ট হবেন কি হবেন না এটি বিএনপির ব্যাপার। এনসিপির কোনো নেতার এ বিষয়ে কোনো মাথা ব্যথা নাই। দেখলাম আপনাদের এই যে পাটোয়ারি সাহেব, তিনি বলছেন ওনার মন্ত্রী হওয়ার যোগ্যতা নেই, উনি প্রেসিডেন্ট হতে চান। তো কার যোগ্যতা কতটুকু আছে, এটা তো মির্জা ফখরুল মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, এটা তো ছিলেন। শত্রুও বলবে ঠিক না। আছে, তো এই যে পায়ে পাড়া দিয়ে যে উস্কানি, আমার কাছে মনে হয় এদের মধ্যে কয়েকজন মানুষ আছেন যারা অনবরত এই কথাগুলো বলে আলোচনায় থাকতে চান। কেন আলোচনায় থাকতে চান? এদের কারো কাছে জুলাইটা একটা উপকরণ, এটিকে বিক্রি করতে হবে বিভিন্ন Source of জায়গায়। income. রিয়েলিটি হলো, জুলাইয়ের সাথে যারা জীবন দিয়েছেন, এদের কারো স্বজনকে আপনি পাবেন না যে জীবন দিয়েছে। জুলাইয়ে যারা জীবন দিয়েছে তারা যে ভিকটিম পরিবারগুলো, খুব একটা দুটো পরিবারের বাইরে মোটামুটি তারা একটা স্বাভাবিক জীবনের দিকে ফিরে গেছেন। কথায় কথায় এগুলো নিয়ে আসেন না। আপনার মনে আছে কয়েক মাস আগে এক জুলাইয়ের শহীদের কন্যা ধর্ষণের বিচার না পেয়ে আত্মহত্যা করেছিল। আপনি এই নেতাদেরকে এটা জিজ্ঞেস করেন যে তার পরিবারের খবরটা কি, তার মামলাটার অগ্রগতি কতটুকু। আমি কয়েকজনের কাছে জিজ্ঞেস করেছি, কেউ জানে না। কারণ কি জানেন? কারণটা হচ্ছে এটাকে বিক্রি করার জন্য যে ধরনের আয়োজন, তারা শুধুমাত্র এটার মধ্যে থাকে। এনসিপি রাজনীতি এখানে করবে কি করবে না, এটা এনসিপির ব্যাপার। তারেক রহমানের নির্দেশে হামলা, ওখানে হামলা করেছে বিএনপি, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারেক রহমানের নির্দেশে এনসিপির উপরে হবিগঞ্জের বাহুবলে গিয়ে হামলা করতে হয় না। তারা চাইলে, বিএনপি চাইলে এখানেই হামলা করতে পারে। তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে, আজ থেকে 1.5 মাস আগে পল্টনের একটা হোটেলে তাদের যে সমস্ত নষ্টামির ভিডিও বেরিয়েছে, 11 লক্ষ টাকা বাকি রেখে তারা চলে এসেছে তাদের নেতারা, সেখানে কারা কারা যেত, এই ভিডিও বের করে দিলেই তো তাদের রাজনীতির বাকি অংশ শেষ হয়ে যায়। তো তাদেরকে পেটানোর জন্য হবিগঞ্জে যাওয়ার প্রয়োজন হয় না। আমি অনুরোধ করতে চাই সেটা হলো যে তারা যেন কথা শোনে। আমি আপনাকে মনে করিয়ে দিই, এই যে আমাদেরকে বলা হয় না যে কথা দিয়ে দিতে হবে। নির্বাচনের আগে আপনি জানেন যে এনসিপি সম্পর্কে সবথেকে একটা ইন্টারেস্টিং এবং এনসিপির জন্য এক ধরনের কি বলে আত্মমর্যাদা হানিকর একটা মন্তব্য করেছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল। বলেছিলেন কালকে জন্ম হয়ে
বাবার আগে হাঁটার চেষ্টা করো না, মনে আছে? জি। তিনি কোথায় বলেছিলেন এটা? গত বছরের সেপ্টেম্বর মাসে সাতক্ষীরার তালাতে তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন এনসিপি কে। কারণ হলো এনসিপির কেউ একজন তাদের সম্পর্কে ফেসবুকে লিখেছিল যে জুলাই আন্দোলনে তাদের খুব বেশি কন্ট্রিবিউশন ছিল না। তো তার জবাবটা তিনি এমন বক্তব্য দিয়ে দিলেন যে এনসিপি কে সারা জীবন এই যে কলঙ্কটা বহন করতে হবে, মানুষ এটা নিয়ে খোঁচা দিবে। এবং সেখানে তিনি বলেছিলেন যে তোমাদের কথাবার্তায় শালীনতা আনার চেষ্টা করো, অশ্রাব্য অশ্লীল ভাষা তোমরা বন্ধ করো। তার অর্থ হচ্ছে যে এই যে ছেলেগুলো, তাদের কারো কারো মধ্যে এক ধরনের বয়সের কারণে বলেন, হঠাৎ করে ক্ষমতা হাতে পাওয়ার কারণে বলেন, ডক্টর ইউনূস এই ছেলেগুলোকে যে নষ্টটা করেছে, এরা তাহলে কি আমাদের দেশে শরীফুজ্জামান শরীফ রাজনৈতিক অসহিষ্ণুতার উদাহরণকে আমরা দেখতে পাচ্ছি কিনা? আসবো এই প্রসঙ্গে আপনার অবশ্যই, কাছে অবশ্যই আসবো। দেখতে পাচ্ছি। শরীফ সাহেব আপনার কাছে আসবো, মনিয়াপা আপনার কাছেও আসবো, তবে একটি বিরতির পরে ফিরতে চাই। দর্শক, সপ্তাহের দেশ থেকে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহের দেশে। এ পর্যায়ে শরীফুজ্জামান শরীফ, আমি আপনার কাছেই ফিরতে চাই, কারণ বিরতিতে যাবার আগে আমাকে থামিয়ে দিতে হয়েছিল সময়ের কারণে। যে প্রধানমন্ত্রী পরিবর্তন হলো, দেশ পরিবর্তন হবে কবে, আমরা এই প্রসঙ্গে আলোচনা করছি। এবং এই সমগ্র আলোচনার প্রেক্ষিতে আপনার কি মনে হয় যে রাজনৈতিক অসহিষ্ণুতার কোনো উদাহরণ আপনার সামনে আসছে কিনা বা আপনি দেখতে পান কিনা? আমাদের এখানে রাজনীতিতে আসলে সংস্কৃতিতে খুব একটা পরিবর্তন আসেনি। আমরা ব্যক্তি, আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী তিনি কতগুলো জায়গায় পরিবর্তনের চেষ্টা করছেন, বার্তা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেই বার্তাটা তার গ্রাসরুট পর্যন্ত যাচ্ছে না, তার কর্মীদের সবার মধ্যে এটি যাচ্ছে না। এটি একদিনের মধ্যে হবে এটা না, কিন্তু একই সাথে আপনাকে প্রচেষ্টাও চালাতে হবে। আপনি আমাকে কতগুলো কথা দিয়েছিলেন নির্বাচনের আগে। বাংলাদেশের 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে কেবলমাত্র বিএনপির ভোটার, বিএনপির কর্মীরা তাকে ভোট দেয়নি, তাকে এর বাইরে বিপুল সংখ্যক সাধারণ মানুষ, আপনি ধর্মীয় সংখ্যালঘু বলেন, জাতিগত সংখ্যালঘু বলেন, শহরের গরিব মানুষ বলেন, তারা ভোট দিয়েছে, নারীরা ভোট দিয়েছে। নারী ভোটটা কেন পেয়েছে? একটা নিরাপদ শহর, নিরাপদ দেশ, সে তার কাজটা করবে। সবাই কিন্তু ওই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের জন্য বিএনপিকে ভোট দেয়নি। তার যে প্রত্যাশাটা ছিল যে একটা দম বন্ধ করা পরিবেশ, দেশটাকে আরো অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যেভাবে মানে একটা শ্রেণীর আস্ফালন, উগ্রতা, মানুষ মনে করেছে আমার একটা নিরাপদ জায়গা দরকার, অন্তত দমটা যাতে আমি ফেলতে পারি, বিএনপিকে ভোট দিয়েছে। কিন্তু আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনি দেখছেন যে সেখানে একটা রাজশাহীর জিএস এর নেতৃত্বে একটা আলাদা শাসন কায়েম করা হয়েছে। কালকে দেখলাম এই যে জায়গাগুলোতে, হ্যাঁ, যেখানে সেখানে উত্তরাতে, সেখানে জুলাই অভ্যুত্থান স্মরণে একটা ভাস্কর্য করা হয়েছে। সেই ভাস্কর্যে নারী এবং পুরুষের তাদের প্রতিকৃতি আছে। রাতের বেলায় কারা যেয়ে নারীদের যতগুলো প্রতিকৃতি ছিল সব কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। এটা কারা করছে আমরা জানি, এদের ফিলোসফিটা কি এটা আমরা জানি, কিন্তু আপনি কি যুদ্ধ করানোর সময় খেয়াল ছিল না? কিন্তু আপনি এইটাকে বন্ধ করার জন্য যে মেসেজটা, আমি এই মেসেজটার অনুপস্থিতি দেখতে পাই কোথাও কোথাও। আমি দেখি যে এমন কতগুলো এজেন্ডা বিএনপি অ্যাড্রেস করছে যেগুলো বিএনপির সাথে যায় না, বিএনপির কাছ থেকে আমরা এটা আশা করিনি। এই যেটা বললাম যে রাজশাহীতে আপনি যাকে পেটালেন তাকেই আবার পুলিশের হাতে তুলে দিলেন, তাকেই আবার জেলখানায় পাঠালেন। আর গতকালকে মামলা করতে গেল একজনে, ভিকটিম, মামলাটা গ্রহণ করা হলো না, বলা হলো যে এটি তদন্ত হবে তারপরে। অথচ যে হামলাটা হয়েছে, আম্মারের নেতৃত্বে যে হামলা হয়েছে, এটি তো একেবারে দিবালোকের মতন, সমস্ত এভিডেন্স আছে, এটি আবার তদন্ত করতে হবে কেন? তার অর্থ হচ্ছে যে আপনি ভিকটিমের উপরে আবার তাকে আপনি জেলে পাঠালেন, আর যে মবটা ক্রিয়েট করলো এর ভেতর থেকে আপনি একটা মেসেজ দিলেন যে কতগুলো স্পেসিফিক জায়গা আছে যে জায়গাগুলোকে তোমরা টেনশন করো না, আমি তোমাদেরকে স্পর্শ করবো না। তো বিএনপির কাছ থেকে আমরা এই জায়গাটা চাইনি। বিএনপি দেশকে একটা অন্ধকারের গর্তের মধ্য থেকে রক্ষা করেছে নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচনের পরে মানুষের যে দমবন্ধ অবস্থা, সেখান থেকে আমরা বেরিয়েছি। এখান থেকে যে শিক্ষাটা, সেই শিক্ষাটা আমাকে গ্রহণ করতে হবে। তার তো জামাতের এজেন্ডা বাস্তবায়ন করার কোনো প্রয়োজন নেই। তার এখান থেকে মানুষ তাহলে তো জামাতকে ভোট দিত। আপনি পাকিস্তান থেকে রেঞ্জার নিয়ে আসবেন পুলিশকে ট্রেনিং দিতে, এটা তো আমার প্রয়োজন নেই। আমার ভারত থেকেও আনার প্রয়োজন নেই, ওই পাকিস্তান থেকেও আনার প্রয়োজন নেই। যোগ্য যারা তাদেরকে দেন বিভিন্ন প্রশাসনের জায়গায়। হ্যাঁ, আপনি কালকেই পুরনো যে সংস্কৃতি, এটি বদলাতে পারবেন না, কিন্তু কতগুলো জায়গায় আমি দেখতে পাচ্ছি অপ্রয়োজনীয় আপনি হঠাৎ করে সিদ্ধান্ত নিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 বছর যাদের চাকরি হয়েছে আমি পুরোটা রিভিউ করব, এটা কি সম্ভব? কিভাবে এটি আপনি করবেন?
এর ভেতর থেকে আপনি অহেতুক একটা টেনশন ক্রিয়েট করে দিচ্ছেন। আমাদের এখন যেটা দরকার, আমাদের অর্থনীতি একটা সংকটের মুখে আছে, আমাদের জনজীবন একটা সংকটের মুখে আছে। বিএনপি তার উত্তরাধিকার সূত্রে অনেকগুলো সংকট তার কাঁধের উপরে পড়েছে, বিপুল ঋণের বোঝা। এর ভেতর থেকে আপনি সমাজটাকে মোটামুটি আত্মবিশ্বাসের একটা জায়গায় নিয়ে যাওয়া, এখানে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা। প্রায় প্রতিদিন 2-3জন মানুষের টেলিফোন পাই, তারা মনে করে যে টেলিভিশনে যায়, বিভিন্ন জায়গায় পরিচয় আছে, একটা চাকরির ব্যবস্থা। রিয়েলি একটা ইঞ্জিনিয়ার পরশুদিন আমাকে বলছে আমার চাকরিটা চলে গেছে, আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেন। কালকে রাতে আমাকে একজনে বলছে আমি একটা স্কুলের শিক্ষক ছিলাম, বেসরকারি স্কুলের, চাকরিটা চলে গেছে, আমি চলতে পারছি না, আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেন। আপনাকে এই জায়গাগুলোতে এনশিওর করতে হবে, একটা স্থিতিশীলতা দরকার। প্রতিশোধের জায়গা যথেষ্ট হয়েছে, এবং ওই যেটা বলেছেন সবার আগে বাংলাদেশ, কিন্তু কখনো কখনো আমি দেখছি সবার আগে আমেরিকা হয়ে যাচ্ছে। আসবো, যদি সময় থাকে আবারও আসবো শরীফুজ্জামান শরীফ আপনার কাছে, সবার আগে আমেরিকা এই প্রসঙ্গে। তবে এ পর্যায়ে নীলুফার চৌধুরী মনি এমপি আপনার কাছে জানতে চাই, যে যেমনটি শরীফ ভাই বলছিলেন যে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত সংযম দেখতে পাচ্ছি, তার সাধারণ জীবনযাপন আমরা সবাই দেখতে পাচ্ছি, কিন্তু প্রধানমন্ত্রীর বার্তা মনে হচ্ছে দলের তৃণমূল পর্যায়ে ঠিকমতো পৌঁছাচ্ছে না। আপনি কি তাই মনে করেন কিনা? দেখেন, যে বার্তা ঠিক মতো পৌঁছছে না এটা আসলে আংশিক সত্য। আংশিক সত্য এই জন্য বলছি যে আপনার উনি দায়িত্ব নেওয়ার পরে এত বেশি রাষ্ট্র নিয়ে ব্যস্ত হয়ে গেছেন যে উনি দল নিয়ে ওইভাবে যেভাবে বসার দরকার ওইভাবে বসতে পারছেন না, সময় দিতে পারছেন না। আপনি দেখেছেন 5 মাস পর জোটের মিটিং হয়েছে, তো কিন্তু উনি নিজে ব্যক্তিগত সময় না দিতে পারলেও কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এবং যে যেখানে অন্যায় করছে, আপনি দেখেছেন বিএনপি অনেক নিজের দলের অনেককে অ্যারেস্ট করেছে ইতিমধ্যে, যেখানে যেখানে তার কাছে মনে হয়েছে দৃষ্টিকটু, এটা অন্যায়, এটা ঠিক না, এরকম অনেকখানেই করেছে। তো ওই যে যেটা বললাম যে 5 মাসের সরকার, কিছুটা সময় দেন, সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ নীলুফা চৌধুরী মনি। সেই সাথে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, যেটি হচ্ছে শরীফ ভাই বললেন যে দেশটা ধীরে ধীরে সবার আগে আমেরিকা হয়ে যাচ্ছে, আপনি এটার সাথে কতটুকু দ্বিমত, কি প্রশ্ন করতে চান? আসলে শরীফ সাহেব কেন বলেছেন সেটা আমি জানি না। আমেরিকা যদি হয়ে যায় তাহলে তো ভালোই, আমেরিকা তো হয় না। আমেরিকা ফলো করলে তো আর আমেরিকা হতে পারে না। আমেরিকার পোশাক পরিচ্ছদ আপনি ফলো করলেন, তাদের ইনকাম ফলো করলেন না, সেটা হয় না। এটা চাইলেই আমরা ইচ্ছা করলে পাশ্চাত্যের মতো ওইভাবে হতে পারি না মেন্টালি। আমরা কৃষক পরিবার, কৃষিকাজে এখানে 80% লোক করে, সেখানে আমেরিকা হয় এত সহজ না। আর আমেরিকা যদি ধরেন যে উনি আরেক অর্থে যেটা বলেছেন, আমেরিকা যদি এই দেশটার দিকে দৃষ্টি দেয়, নিয়ে যাওয়া চালায়, তাও তো আমার কাছে মনে হয় না। কারণ তাহলে আপনার এই রোহিঙ্গারা এসে এতগুলো দিন এখানে অবস্থান করতে পারতেন না, এই যে এত অন্যায় এত কিছু, এগুলো থাকতো না। আমেরিকায় তো আমরা এইসব দেখি না, অন্তত পক্ষে আইনের অনুশাসন দেখি। সো আমরা ভালো কিছু অর্জন করতে চাই, প্রত্যেকটা দেশ থেকে ভালো ভালো কিছু যেটা আমরা ফলো করতে চাই, কিন্তু কোন দেশের পরিপূর্ণভাবে সেই দেশ হতে চাই না। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। আমি আপনার কথা সূত্র ধরেই শরীফ সাহেব আপনার কাছে জানতে চাই, বলেছিলাম যে আপনার কাছে আসবো, 1 মিনিটে শেষ করবেন যে এই যে দেশটা ধীরে ধীরে সবার আগে আমেরিকা হয়ে যাচ্ছে। আপা ভালো জায়গায় ধরেছেন যে আমেরিকা হয়ে গেলে তো সমস্যা ছিল না, জ্ঞান বুদ্ধি শক্তি সব জায়গায়, কিন্তু সেটা হচ্ছে না। আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেকগুলো জায়গায় আপনি ইতিমধ্যেই দেখেছেন যে কতগুলো জায়গা, যে জায়গাগুলোতে আমরা আমেরিকাকে প্রায়োরিটি দিচ্ছি। আমরা বাণিজ্য থেকে শুরু করে অনেকগুলো জায়গায় তাদের এক ধরনের খবরদারি আমরা দেখতে পাচ্ছি। এই কাজটা শুরু হয়েছিল ডক্টর ইউনূসের মাধ্যমে। তিনি আমেরিকার একজন কেরানি এলেও বাংলাদেশে তাকে মনে করতেন যে তার জামাই বাড়ির আত্মীয় এসেছে, সেইভাবে তাদের সাথে ট্রিট করতেন। বাংলাদেশের ব্যবসায়ীরা গত 1.5 বছর তার সাথে একটা বৈঠকের জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু তিনি তাদেরকে সময় দেয়নি। কিন্তু স্টারলিংকের একজন কর্মচারী এসেছে, তিনি তাকে সময় দিয়েছেন, তার সাথে ছবি তুলেছেন। আমরা ওই জায়গা থেকে তিনি নির্বাচনের আগে আমেরিকার হাতে যে ধরনের একটা দাসত্বের চুক্তি করে গেছেন, সেখান থেকে ভেবেছিলাম যে বিএনপি দেশকে বের করে আনার জন্য ভূমিকা রাখবে, কিন্তু কোথাও কোথাও দেখতে পাচ্ছি যে তার থেকে আরো কতগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাদের কাছ থেকে বিমান কেনা থেকে শুরু করে যেগুলো আসলে দেশের অর্থনীতির জন্য এক ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে।
তবে সবার আগে বাংলাদেশ এটাই থাকুক আমাদের সবার মনে। অসংখ্য ধন্যবাদ মনি আপা এবং শরীফ ভাই, আপনাদের দুজনকে আজকে আমাদের সপ্তাহের দেশের আয়োজনে সময় দেওয়ার জন্য। দর্শক, সপ্তাহের দেশে এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।